জার্সি কিনে ফেলছি। বুঝতেই পারতেছেন যে একদম মৌসুম চলে আসছে, জোয়ার চলে আসছে সারা বাংলাদেশের মতো, বরং বাংলাদেশে বাকিরা যে পরিমাণে এক্সাইটেড, বাকিরা যে পরিমাণে হইচই করতেছে, আমি তো তা করতে পারতেছি না। তারপরও আমিও কম এক্সাইটেড না। আমারও মনে হচ্ছে যে আসলে আপনাদের সঙ্গে সবার সঙ্গে মিলে রাস্তায় নেমে পড়ি, গ্যালারিতে গিয়ে হইচই করি। আসলে একটা ম্যাজিক্যাল মোমেন্টের জন্য আমরা ওয়েট করতেছি। আমাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে ভ্যালুয়েবল তারকা হামজা চৌধুরী অলরেডি আমাদের জাতীয় দলের হয়ে খেলে ফেলছে। সৌমিত সোম খেলার একদম প্রক্রিয়ার মধ্যে আছে, সবকিছু কমপ্লিট এবং সবকিছু ঠিক থাকলে প্রচন্ড চেষ্টা চলতেছে ইংলিশ লিগের আরেক খেলোয়াড়, অবশ্যই ইংলিশ লিগে যুব দলে খেলে কিন্তু ভয়াবহ প্রতিভাধর খেলোয়াড় কিউবা মিশেলের জন্য। কিউবা মিশেল যদি আমরা একেবারে মার্জিনালি ঠেকে না যাই, তাহলে 10 তারিখের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে কিউবা মিশেলও নামবে। জাস্ট কল্পনা করে দেখেন আমাদের মিডফিল্ড ট্রায়োটা কি হবে। মাঝখানে হামজা চৌধুরী, দুই পাশে একটু ওপরে উঠে কিউবা আর সমিত। মানে এটা একটা ম্যাজিক্যাল মিডফিল্ড। এই ম্যাজিক দেখার জন্য সবচেয়ে ভালো হতো যদি স্টেডিয়ামে যেতে পারতাম, গ্যালারিতে বসে হইচই করতে পারতাম। তো বয়স, শরীর সবকিছু আর পারমিট করবে কিনা জানি না, তারপরেও একটা শেষ সময় হয়তো একটা চেষ্টা করব, গ্যালারিতে না হলেও প্রেস বক্সে বা কোনো বক্সে থাকার চেষ্টা করব। দেখতে চাই এই যে জোয়ারটা দীর্ঘকাল পরে, সেই 80-র দশকের পরে আবার ফুটবলের জোয়ার নিয়ে আসতেছে এরা। এই ম্যাজিক দেখার জন্য তো মাঠে যাওয়ার দরকার। তো আমি আজকে একটু কথা বলতে বসছি, দেখেন শুরুতে একটা জিনিস ক্লিয়ার করি, আপনাদের চেয়ে ফুটবল এবং ক্রিকেট সবকিছুই আমি কম বুঝি। আমার জ্ঞানের ধারে কাছে আমি নাই, এবং আমি তো ভাই আড্ডার জন্য আসছি। এই কন্টেন্ট ক্রিয়েশন আমার কাছে একটা আড্ডার ব্যাপার, তা আড্ডার সঙ্গে জ্ঞানের সম্পর্ক নাই। ফলে আমি মূর্খ মানুষ হয়েও নিশ্চিন্তে বলতে পারি যে আমি ভালো আড্ডা দিতে পারি। সেই আড্ডার জায়গায় আজকে আমরা আড্ডায় দুটো জিনিস একটু আলোচনা করব। যে এই যে ম্যাজিক্যাল ট্রায়োর কথা বললাম, এই ম্যাজিক্যাল ট্রায়ো যে মিডফিল্ডটা আমাদের হইতে যাচ্ছে সব ঠিক থাকলে, এই ট্রায়োটা আসলে এশিয়ান বিচারে কোথায় থাকবে। আমরা যদি একটু এশিয়ার বিচার করি, আমি দু একজন বিশেষজ্ঞ যারা আসলেই জ্ঞানী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আমরা এশিয়ান স্ট্যান্ডার্ড বিবেচনা করলে আমাদের এই মিডফিল্ড ট্রায়োটা কোথায় থাকবে, এটা একটু আলোচনা করব। আর শেষ বেলায় একটু খুবই ইউটোপিয়ান একটা জিনিস আলোচনা করব, যে আমাদের টিমটা সামগ্রিকভাবে যা হতে যাচ্ছে, শুধু তো এই যে একটা ট্রায়ো, মিডফিল্ড ট্রায়ো তা তো না। ওপরে ফাহমিদুল আসতেছে, হয়তো ফাহমিদুলও এই ম্যাচ খেলে ফেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এছাড়া রাকিব আছে একপাশে, রাকিবও সুন্দর খেলে। আরো কয়েকটা ছেলে পেলে ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায়, সুলিভানদের সবচেয়ে ছোট ভাইটা অনেকে আছে, অনেকে আসতেছে, আসবে, এরকম একটা অবস্থা। এরকম অবস্থায় আগামী কয়েক বছরের মধ্যে বা কয়েকটা ধাপের মধ্যে আমরা কি বিশ্বকাপে খেলার কথা আসলে কল্পনা করতে পারি? সেটা কি সম্ভব? এটা নিয়েও আমি দু একজনের সঙ্গে কথা বলছি। আসেন এই দুটো বিষয় নিয়ে আজকে আড্ডা দিই। প্রথমত হচ্ছে মিডফিল্ড ট্রায়ো। আর যেটা বললাম যে আমাদের এই যে মিডফিল্ড ট্রায়ো, এটা এখন ম্যাজিক্যাল একটা ট্রায়ো। সাউথ এশিয়ায় বসে এই ধরনের মিডফিল্ড আপনি স্বপ্ন দেখতে পারেন না। এটা এর আগে সাউথ এশিয়ান কোন দল স্বপ্নও দেখে নাই, দূরতম কল্পনায়ও ভাবে নাই যে তাদের মিডফিল্ডে এরকম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 3টা খেলোয়াড় থাকবে। হ্যাঁ, এটা সত্যি যে হামজা এখন প্রিমিয়ার লিগে খেলতেছে না, এটাও সত্যি যে সমিত সোম প্রিমিয়ার লিগের খেলোয়াড় না, সে কানাডার খেলোয়াড়। এটাও সত্যি যে কিউবা মিশেল এখনো প্রিমিয়ার লিগের খেলোয়াড় না, সে সান্দারল্যান্ড যুব দলের খেলোয়াড়। স্টিল তিনজনের যে স্ট্যান্ডার্ড, আমি যদ্দূর পড়াশোনা করে বুঝছি, টুকটাক এদের খেলা যা দেখছি, সমিতের দুটো ম্যাচ দেখছি, হামজার তো খেলা দেখতেছি, হামজার বেশ কিছুদিন ধরে খেলা দেখতেছি, হামজার ব্যাপারে বলার কিছু নাই। এরা তিনজন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 3টা মিডফিল্ডার আমাদের এখানে খেলতেছে। এটা ভাই অবিশ্বাস্য ব্যাপার, এটা অবিশ্বাস্য ব্যাপার। 10 বছর আগে বাদ দেন, 2 বছর আগেও এটা কল্পনা করা যেত না। ফলে এই ট্রায়ো, আমি এটা জিজ্ঞেস করতেছিলাম, এটা নিয়ে গল্প করতেছিলাম জিসান ভাইয়ের সঙ্গে, ডক্টর আরেফিন জিসান। আপনারা জানেন বাংলাদেশে এই যে বিদেশিদের যে স্রোতটা শুরু হয়েছে, এর পেছনে যে কয়টা লোকের ভয়াবহ পরিশ্রম আছে তার ভিতরে একজন জিসান ভাই। জিসান ভাইয়ের সঙ্গে গল্প করতেছিলাম যে জিসান ভাই, এই ট্রায়োটা আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডে, এশিয়ান স্ট্যান্ডার্ডে, সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডে কোথায় আছে? তো গ্লোবালটা আমরা না বলি, কারণ গ্লোবাল মিডফিল্ড অনেক উপরে উঠে গেছে। কিন্তু সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডে আমি আর জিসান ভাই খুবই একমত যে আমাদের 1000 কিলোমিটারের মধ্যে এখন আর কেউ নাই। যদি এই তিনজন একসঙ্গে মাঠের নামে, এই সাউথ এশিয়ার কেউ কোনো একটা টিমের মিডফিল্ড এটার 1000 কিলোমিটারের মধ্যে নাই। বাকি কেউ এটা কল্পনা করতে পারে না। ফলে সাউথ এশিয়ান আলাপ বাদ দেন। এখন কথা হচ্ছে এশিয়ান স্ট্যান্ডার্ডে আমরা কোথায় আছি। আবেগে গা ভেসে তো গেলে হবে না, জাপানের মিডফিল্ড কিন্তু সেরকম শক্তিশালী। এটা জিসান ভাইও বলতেছিলেন, আমিও টুকটাক জানি।
ওরা ওয়ার্ল্ড কাপ খেলার দল, ফলে জাপানের মিডফিল্ড ভয়ানক শক্তিশালী। জাপান আছে, এরপরে কোরিয়া আছে, কোরিয়ার মিডফিল্ডও দুর্দান্ত, ইরানের মিডফিল্ড খুব ভালো, সৌদি আরবের মিডফিল্ড খুব ভালো, অনেকগুলো দল আছে। ফলে আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড 3টা মিডফিল্ডার পেয়ে গেছি, মানে আমরা এশিয়ারও সেরা হয়ে গেছি তা না। কিন্তু এইটা সত্যি যে আপনি যদি এই 3জনকে ফুল ফর্মে মাঠে পান, তাহলে আমরা সম্ভবত এশিয়ার টপ 10-এর জন্য ফাইট করতে পারবো। শুধু মিডফিল্ডের কথা বলতেছি। শুধু মিডফিল্ডের যদি আপনি মিডফিল্ডটা, সবাই তো আর ট্রায়ও নামায় না, কে এক একজন এক এক ফরমেশনের নামায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যাপার হচ্ছে যে মিডফিল্ডে একটা ট্রায়ো থাকবে। এই 3জন যদি, আমাদের ট্রায়োটা যদি সেই পিক ফর্মে থাকে, তাহলে আমরা বলতে পারবো একটা সময়, সার্টেন সময় পরে, মাস ছয়েক পরে হয়তো আমরা দাবি করতে পারবো যে আমরা এশিয়ার টপ 10 মিডফিল্ডের একটা। এই দাবি করতে পারাটা কেন গুরুত্বপূর্ণ? এইসব র্যাঙ্কিং ফ্যাঙ্কিং তো এমনিতে কোনো অর্থ বহন করে না, যে কে বিশ্বের সেরা মিডফিল্ডার, কোন দলের সেরা মিডফিল্ড, কোন দলের ডিফেন্স সবচেয়ে ভালো, এগুলোর র্যাঙ্কিং কিছু মিন করে না। আবার অনেক কিছু মিন করে, যেমন মিডফিল্ডটা সবচেয়ে বেশি মিন করে। দেখেন, আজকের দুনিয়ায় যদি আপনি তাকান আধুনিক ফুটবলের দিক থেকে, এটা আমি বলবো যে একদম বেকেনবাওয়ারের যুগ থেকে। বেকেনবাওয়ারের কথা কেন আসলো? কারণ বেকেনবাওয়ার হচ্ছে লিবেরো ছিলেন। বেকেনবাওয়ারের সময় থেকেই এই যে মিডফিল্ড একটা ব্যাপার হয়ে গেল। আরো যদি আপনি টেকনিক্যাল হিস্ট্রি ঘুরতে যান, মূল ব্যাপারটা হয়েছিল আয়াক্স থেকে। আয়াক্স থেকে ওরা দেখাইছিল যে মিডফিল্ড একটা ম্যাটার। মিডফিল্ড আপনি খেলার দখলে রাখতে পারলে তাহলে আসলে আপনাকে কেউ বিট করতে পারবে না। এবং এইটা যদি এই ব্রাজিলিয়ানরা এটা শুনলে বলবে যে এই যে দাদা, আপনি টেকনিক্যাল হিস্ট্রিতে পিছায় পড়ছেন, এটা তো আসলে যোগবর্ণিতর ব্যাপার। যে যোগবর্ণিতর মূল মিউজিকটা শুরু হবে, মূল সাম্বা ডান্সটা শুরু হবে মিডফিল্ড থেকে। ফলে মিডফিল্ড ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। তবে অত বেশি আমরা ইতিহাস না কচ্ছায়, আমরা যদি যে বার্সেলোনা থেকে শুরু করে ধরেন পেপ গার্দিওলা, এখনকার পেপ গার্দিওলা আর কি, সিটির পেপ গার্দিওলা বা ফ্লিক, ক্লপ, এদের দিকে তাকাই, এরা যে ফুটবল খেলে সারা পৃথিবী ডমিনেট করতেছেন, সেটা মূলত মিডফিল্ডের আধিপত্য দিয়ে। এবং মিডফিল্ড ঠিক করে দিচ্ছে কোন দলের মিডফিল্ডে কে আছে, তার উপরে নির্ভর করতেছে কে আসলে বিশ্ব শাসন করবে। কেভিন ডি ব্রুইনা কোথায় আছে, অমুক কোথায় আছে, তমুক কোথায় আছে, এগুলোর উপরেই তো ডিপেন্ড করতেছে। আগে ডিপেন্ড করছে যে জাভি ইনিয়েস্তা কোথায় আছে, সেটার উপরে ডিপেন্ড করছে যে কারা বিশ্ব শাসন করবে। এখন দেখেন, এই যে আর্জেন্টিনা দলটা গত কয়েকটা বছর ধরে সারা পৃথিবী ডমিনেট করতেছে, সেটা কি মেসির কারণে হচ্ছে শুধু? মেসি তো অলমোস্ট 2022 বিশ্বকাপের পর থেকে প্রচন্ড ডিক্লাইনিং পারফরমেন্সের দিক থেকে। মেসি আমাদের কাছে মেসি, কিন্তু সেই মেসি তো নাই। তাহলে এই আর্জেন্টিনা টিমটা এরকম ভয়াবহ ডমিনেট করতেছে কিভাবে? সেটা হচ্ছে আর্জেন্টিনার ভয়াবহ শক্তিশালী একটা মিডফিল্ড, ডি পল, ম্যাকালিস্টার আর এনজো ফার্নান্দেজ। এইটা আমার তো ধারণা ন্যাশনাল টিমের যদি বিচার করেন, তাহলে পৃথিবীতে এর আশেপাশে এরকম মিডফিল্ড খুব কম আসছে। আমি জিদান বা এদের কথা মাথায় রেখে বলতেছি, জিদান, রোনালদিনো, এদের কথা মাথায় রেখেই বলতেছি, এরকম 3টা ইফেক্টিভ মিডফিল্ডার খুব বেশি পৃথিবীতে আসে নাই। এর সঙ্গে আবার প্রত্যেকের ব্যাকআপ বা যারা মাঠের বাইরে বসে থাকে আর্জেন্টিনায় এই পজিশনগুলোতে খেলার জন্য, সেগুলো ভয়ানক। তো মিডফিল্ড এই জন্য খুব ম্যাটার করে। এবং আজকাল যে হাই প্রেসিং ফুটবল খেলবেন আপনি, অমুক করবেন তমুক করবেন, ওখানে মিডফিল্ডাররা হয়ে যায় অ্যাটাকার। আপনি দেখেন না যে ওই যে আজকাল এনজো ফার্নান্দেজ বা ম্যাকালিস্টার, ওরা অ্যাটাকার হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে হাই প্রেসিং ফুটবলে আপনার ডিফেন্স লাইন হয়ে যাবে মিডফিল্ডার, আর মিডফিল্ড হয়ে যাবে অ্যাটাকিং। যে ধান মানতে শিবের গীত বলে ফেলছি, ও কদ্দূর চলে গেছি, আর্জেন্টিনা পর্যন্ত চলে গেছি, বাদ দেন। আমাদের যে কথাটা বলতেছিলাম, যে আমাদের এই মিডফিল্ড কি মিন করে? আমাদের মিডফিল্ড মিন করে যে আমরা সাউথ এশিয়া একটা স্থায়ী ডমিনেন্স তৈরি করতে পারবো এই মিডফিল্ড ম্যাজিক দিয়ে। এখন ম্যাজিক আদৌ হবে কিনা সেগুলো তো অনেক কিছুর উপরে নির্ভর করে। এই যে খুবই বিরক্তিকর কোচ, স্টিল আমি মনে করি বাংলাদেশের কোচ খুব বিরক্তিকর। এই কোচ এই মিডফিল্ড দিয়ে আদৌ কিছু করতে পারবে কিনা? এখন ধরেন, মানে আমি ফাজলামো করে একটু বলি, এখন ধরেন সে সমিত সমরে বললো যে তুমি যাও রাইট ব্যাকে খেলো, আর ইয়েরে বললো, কিউবা মিশেল রে বললো যে তুমি একদম সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলো। তো এইসব আজগুবি কাণ্ড ঘটালে তো এই ম্যাজিক মিডফিল্ড হবে না। এই মিডফিল্ড কোনো ম্যাজিক দেখাইতে পারবে না। ফলে অনেক কিছুর উপরে নির্ভর করে, আবার ওদের ফিটনেস, ওই দিন কেমন খেলতেছে, এগুলোর উপরে নির্ভর করে। স্টিল আমি মনে করি আমাদের সাউথ এশিয়া ডমিনেট করার জন্য আমাদের এই মিডফিল্ড যথেষ্ট। এবার হচ্ছে সেই প্রশ্নটা, ওই যে ইউটোপিয়ান একটা প্রশ্নের কথা বলছিলাম না, যে এটা দিয়ে আমরা গ্লোবালি কোথায় যাইতে পারি। শুধু তো মিডফিল্ড না, আমাদের বাংলাদেশের সবকিছুতে একটা পরিবর্তন আসতেছে আমাদের ফুটবলে। যেমন এই যে ফাহমিদুলের কথা বললাম, ফাহমিদুলের নিয়ে তো অনেক কিছু হলো। ফাহমিদুলের জন্য আমাদের বাচ্চারা রাস্তায় নামলো, রীতিমতো বাফুফে ভবন অবরুদ্ধ করে রাখলো,
আমাদের ক্রীড়া উপদেষ্টা বা ফুফে সভাপতিকে এই নিয়ে মিটিং করতে বাধ্য করলো। অ্যাট লাস্ট ফাহমিদুলকে আবার ডাকে পাঠানো হয়েছে। আমি জানি না যে ফাহমিদুল কি এই ম্যাচ খেলবে কিনা বা তার কি জাতীয় দলের জন্য ডাকা হয়েছে কিনা। মানে এদের কথাবার্তা শুনলে আমার একটু মাঝে মাঝে বিভ্রান্তিকর মনে হয় যে কি আসলে হচ্ছে, কি করবে বুঝতে পারি না। যদি আমরা ধরে নেই, ধরেন ফরমেশনটা একটু ভাবি যে এই মুহূর্তে বাংলাদেশ দলের কি অবস্থা। পেছনে আমাদের যে ডিফেন্স লাইন, তারিক কাজী সহ আমাদের ডিফেন্স লাইন নট দ্যাট ব্যাড, মিতুল মার্মাও চলে যায়, সবকিছু মিলে এগুলো কাজ চালানোর মতো আছে পেছনটা। সামনের দিকে যদি তাকান, ফাহমিদুল যদি এক সাইডে খেলে, এক উইংয়ে খেলে, আর এক উইংয়ে রাকিব খেলে, রাকিব কিন্তু গুড এনাফ। মানে আমরা লোকাল মানেই যে ছুড়ে ফেলবো তা কিন্তু না, রাকিব আমার কাছে মনে হয়েছে গুড এনাফ তার খেলা দেখে। কিন্তু মুশকিলটা হচ্ছে রাকিব, ফাহমিদুলের কথা আমি জানি না ও কেমন চান্স ক্রিয়েট করতে পারে বা কেমন স্কোরার এটা আমি জানি না। উইঙ্গারদের আজকাল ভালো স্কোরার হইতে হয়, কিন্তু রাকিবের যেটা সমস্যা, রাকিব খুব ভালো উইঙ্গার, খুব ভালো ফরওয়ার্ড, কিন্তু ভালো স্ট্রাইকার না, মানে একদম জেনুইন স্কোরার না। ফলে আমাদের একটা বিরাট ক্রাইসিস স্কোরিং। মানে আমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেও দেখছি যে আমরা চান্স ক্রিয়েট করতে পারতেছি, আমরা ডমিনেট করতে পারতেছি, বাট স্কোর করতে পারতেছি না। এই যে স্কোর করার সমস্যা, স্কোর করতে না পারলে একটা দল তো ডোবে ওইখানেই। আপনি সব কিছু করলেন, আপনার মিডফিল্ড একদম খেলা সাজায় রাখলো, খেলার 80% বল পজিশন ধরে রাখলো, তারপরেও আপনি গিয়ে দেখা যাচ্ছে স্কোর করতে পারেন, খেলা 0-0 হয়ে যাচ্ছে। লাভ নাই তো। তাইলে আপনার কি করতে হবে? স্কোরার লাগবে। এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল স্কোরার কেউ আছে কিনা খুব পটেনশিয়াল, ওই যে আমি শুরুতে বলছি যে আমার জ্ঞান গম্যে তো খুব লিমিটেড, আমি ঠিক শিওর না যে কাউরে দিয়ে আমাদের ম্যাজিকটা করানোর মতো স্কোরার আছে কিনা। মনে হয় না আমাদের হাতের কাছে এই মুহূর্তে ভালো কোনো স্কোরার নাই, ঘরোয়া ক্রিকেটেও নাই। তবে ইন্টারন্যাশনালি একটা দুটো ছেলে আছে যাদেরকে বিবেচনা করা হচ্ছে, খোঁজ খবর রাখা হচ্ছে। তার ভিতরে সুলেমান ভাইদের যে ছোটটা, ওটা কি একেবারে ছোট না সেজো আমি ঠিক শিওর না, রোনাল্ড দুর্দান্ত স্ট্রাইকার, দুর্দান্ত, একদম ক্লাসিক নাম্বার 9। মানে ওর কাজই হচ্ছে বক্সে ওত পেতে থাকা, দরকার হয় নিচে নামবে, নিচে নেমে বল কালেক্ট করে উঠবে, কিন্তু মূল কাজ গোল করা, মূল কাজ হচ্ছে ওই নেটের মধ্যে বল পাঠানো। এরকম স্কোরার আমাদের দরকার। এখন সেটা রোনাল্ড সুলেভানকে আমরা পাবো কিনা এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব অনিশ্চিত। দেখেন ওর বড় ভাইগুলো, একটা ভাই অলরেডি আমেরিকা দলে ডাক পেয়ে গেল এবং ও দুদিন পরে দেখা যাবে যে ইউরোপের বড় কোনো ক্লাবে চলে গেছে। বড় দুটো ভাই কিন্তু একটা ভালো লাইনে আছে। ছোট দুটো ভাই সম্পর্কে বলা হচ্ছে ওরা বড় দুটো ভাইয়ের মতো অত ভালো না হলেও বেশ ভালো ফুটবলার। এখন ওরা আমেরিকান ফুটবল ছাড়বে কিনা, তারপরে বাংলাদেশে ভবিষ্যৎ করতে আসবে কিনা, এগুলো নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, যথেষ্ট। আরেকটা বড় সমস্যা হচ্ছে, যদিও সুলেমান ভাইরা সবাই বাংলাদেশ বলতে খুব অজ্ঞান, নিজেদেরকে বাংলাদেশি বলতে পছন্দ করে, কিন্তু তারা কিন্তু থার্ড জেনারেশন এবং সেটা নানির সূত্রে। ফলে এটা মাথায় রাখতে হবে যে সুলেমান ভাইদের কাউরে পাওয়া খুব ইজি হবে না। ইভেন কিউবা মিশেল, যার 3টা জাতীয়তা আছে, তারপরেও তারে পাওয়া যত ইজি হচ্ছে, তাকে পাওয়া, সুলেমানদের পাওয়া এত ইজি হবে না। সেক্ষেত্রে আমাদের আরো স্ট্রাইকার খুঁজতে হবে, ঘরোয়া ফুটবলেও খুঁজতে হবে, বাইরেও খুঁজতে হবে। এখন আমরা যদি একটা ভালো স্ট্রাইকার পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ওই কোশ্চেনের দিকে যাব যে আমরা গ্লোবালি কি অ্যাচিভ করতে পারি এটা দিয়ে। প্রথমত আমাদের যেটা অ্যাচিভ করার দরকার সেটা হচ্ছে আমরা এশিয়া কাপের জন্য ফাইট দিব। মানে কি, সামনের বছরই জাপান কোরিয়ারে হারায় আমরা এশিয়া কাপ জিতে ফেলবো? না, এতটা ইউটোপিয়ানও দেবব্রত না। আমি খানিকটা ইউটোপিয়ান এবং খানিকটা এই স্বপ্নের জগতে থাকতে পছন্দ করি, কিন্তু এতটাও না যে আমরা জাপান, কোরিয়া, চায়না, সৌদি আরব, ইরান এদের হারায় আমরা শুরুতেই এশিয়া কাপ জিতে ফেলবো। ফাইট দিব মানে আমাদের টার্গেটটা হচ্ছে এশিয়া কাপে আমরা রেগুলার খেলবো, আমরা নকআউট পর্বের জন্য টার্গেট করব শুরুতে। এটা হচ্ছে আমাদের প্রথম গ্লোবাল টার্গেট। এশিয়ারই আমি গ্লোবাল বলতেছি। দেখেন আমরা ফুটবলে কোথায় আছি, আমার সঙ্গে একবার ওই যে লুকাকাওয়ের সঙ্গে কথা হচ্ছিল, যে মেসির জীবনীকার, রোনালদোরেও নিয়ে একটা ভালো বই লিখছে, স্প্যানিশ, ওর সঙ্গে কথা হচ্ছিল। তো ও বলতেছিল বাংলাদেশের ফুটবলের কি অবস্থা। আমি ওরা মজা করে বলতেছিলাম যে দেখো, সারা পৃথিবীতে সবচেয়ে দুর্বল ফুটবল অঞ্চল হচ্ছে এশিয়া, সেই এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল ফুটবল অঞ্চল হচ্ছে সাউথ এশিয়া, সেই সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল দেশ হচ্ছে আমরা। ও ব্যাপারটা খুব মজা পাইছিল। আসলেই তাই, আমরা বাংলাদেশ দুদিন আগে যে অবস্থায় ছিলাম, এশিয়া কাপ কোনোদিন খেলতে পারবো এটা নিয়েই তো আমাদের বিরাট একটা স্বপ্নের ব্যাপার। সেখানে আমি বলতেছি আমাদের প্রথম যেটা সম্ভব, আমাদের এরকম একটা টিম যদি দাঁড়ায়, এরকম একটা ম্যাজিক্যাল টিম যদি দাঁড়ায়, আমাদের প্রথম টার্গেট করা উচিত এশিয়া কাপ খেলবো এবং নকআউট পর্বে যাব। এটা হচ্ছে একটা টার্গেট। এবার যদি দেখেন এই যে পর্যন্ত কথা বললাম,
আপনাদের যদি মনে থাকে আমি সর্বশেষ যে ফুটবল নিয়ে কন্টেন্টটা করছি সেখানে কিন্তু একটা লাইন বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে শুধুমাত্র প্রবাসী খেলোয়াড় বিদেশি খেলোয়াড় এনে আমরা বড় দলে পরিণত হতে পারবো, কারণ এই জিনিসটা সবসময় আপনাকে প্রপার সাপ্লাই দেবে না। এটাকে বেস করে আপনি স্বপ্ন দেখতে পারবেন না। এই একটা কথা বলে সুলতান জারওয়ানি, আজকে সকালেই যা কন্টেন্ট দেখছেন, সুলতান জারওয়ানি তার দেশে নিষিদ্ধ হয়েছিল। আপনার প্রবাসী খেলোয়াড় বংশোদ্ভূত খেলোয়াড় এরা আপনাকে একটা বেস তৈরি করে দেবে। এখন আমরা সেই ভিত্তি স্থাপনের জায়গায় আছি, ফলে এখন আমাদের এটা খুব দরকার। প্রত্যেককে ওয়েলকাম করতে হবে, পৃথিবীর যে যেখানে আছে। ইভেন যদি আপনি শোনেন যে আফ্রিকান কোন দেশেও বাংলাদেশি বংশোদ্ভূত কেউ ভালো খেলতেছে, তাহলে ডাকেন, ডাকে ভিত্তিটা তৈরি করেন। রিয়েলিটি হচ্ছে ভিত্তির এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা ভিজুয়ালাইজ করতে পারতেছে আগামী 2-3 বছরে, সেটা দিয়ে বিশ্বকাপ ফাইট দেওয়া যাবে না। ফাইট মানে আবার ধরে নিয়েন না যে দাদা বোধহয় বিশ্বকাপ জেতার কথা বলতেছে, মানে বাছাই পর্ব শেষ করার কথা ভাবা যাবে না। এখনই সে অবস্থায় আমরা যাই নাই। তবে আমরা যদি এটা প্রত্যাশা করতে পারি যে আমাদের ডুয়াল সোর্স ঠিক মতো ফাংশন করবে, মানে একটা হচ্ছে যে আমরা বিদেশ থেকে এরকম কোয়ালিটির খেলোয়াড়, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড খেলোয়াড় গড়ে আমাদের টিমে 4-5 জন সবসময় পাবো, বিভিন্ন পজিশনে 4-5 জন সবসময় পাবো। এটা একটা ভালো সোর্স, এই সোর্সটাকে টিকে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে বিএফএফ যদি ওই যে যেটা বললাম যে বিএফএফ যদি এই যে ক্রিকেট বোর্ড এতকাল ধরে যেটা করছে, এই যে কিছু উত্তেজনা কিছু প্রাপ্তি এটারে বিক্রি করে সাফল্য হিসেবে দেখানো, এটাতে যদি বিএফএফ সন্তুষ্ট থাকে তাইলে আর কথা বলে লাভ নাই। কিন্তু বিএফএফ এর যেটা ইউজ করতে হবে এটাকে ভিত্তি হিসেবে ইউজ করে এখানে বিল্ডিং করার প্ল্যানটা করতে হবে। বিভিন্ন জায়গায় একাডেমি করা, প্রপার লিগ করা, লিগে বিভিন্ন কম্পিটিটিভ খেলোয়াড়কে আনার জন্য ভর্তুকি দেওয়া, সবকিছু থিওরির উপর ছেড়ে দিলে হবে না যে না ভালো খেলোয়াড় আনা ক্লাবের দায়িত্ব, ওই তাহলে কিংস ছাড়া কেউ ভালো খেলোয়াড় আনবে না, কেউ ভালো দল করবে না। এই ভরসা থাকলে তো আপনার দল আগাবে না, আপনার দেশ আগাবে না। আপনি বলবেন যে একাডেমি করা ক্লাবের দায়িত্ব, আপনার দেশে তো কালচারই তৈরি হয় নাই। একটু সময় দেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভর্তুকি দেন, নানা রকম প্রণোদনা দেন, দিয়ে সিস্টেমটাকে ইনপ্লেস করেন, একটা প্রপার সিস্টেম তৈরি হোক। সেই সিস্টেম থেকেও খেলোয়াড় বেরোতে হবে। ওই যে বললাম যে ডুয়াল সোর্স লাগবে আমাদের, বাইরে থেকে যেমন এরকম সোর্সটা লাগবে, একই সঙ্গে ভেতর থেকে একটা সাস্টেনেবল সোর্স লাগবে। সেই চিত্রটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমি বলবো যে আগামী 2 বা 3 বিশ্বকাপ পরে আমরা বিশ্বকাপ খেলার জন্য ফাইট করতে পারবো। মানে আমরা এশিয়া অঞ্চল থেকে একটা দল হিসাবে বিশ্বকাপের টিকিট পাবো, এই স্বপ্ন দেখা সম্ভব। এবং একটা জিনিস আমি আপনাদের দলিলে লিখে দিতে পারি আজকেই, হ্যাঁ দলিল নিয়ে আসলেই লিখে দিব। একবার যদি আপনি বিশ্বকাপ খেলে ফেলেন তাহলে আপনার দেশের ফুটবল ইকোনমি এবং স্পোর্টস ইকোনমি, স্পোর্টস সাইকেল এমন একটা জায়গায় চলে যাবে যে এটাকে টেনে ধরেও থামানো খুব কঠিন হবে, খুব কঠিন হবে। আমি বলতেছি না যে অটোমেটিক ছুটতেই থাকবে, কিন্তু অনেকের উৎসাহ তৈরি হবে, অনেকে এখানে প্যাট্রন করবে। আজকে একটা প্রবাসীকে আনতে আপনার যে কষ্ট করতে হয় তখন আর করতে হবে না, তখন তার জানবে যে ওইটা একটা ওয়ার্ল্ড কাপ প্লেয়িং কান্ট্রি। বরং তখন ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এই লেভেলের খেলোয়াড়কে এসে আমার এখানে ট্রায়াল দিতে হচ্ছে, এই সমিত সোমের মতো খেলোয়াড়কে এসে ট্রায়াল দিতে হবে। সেই জায়গাটায় আমাদের যাওয়াটা খুব জরুরি, তাহলে আমাদের ফুটবল ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হবে। তখন এই জার্সি পরে বাইরে বেরোলে লোকজন বলবে যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ খেলা জার্সি পরে নামছে। আমি এই যে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরে বেড়াই, লোকজন জিজ্ঞেস করে দাদা আর্জেন্টিনার সাপোর্টার, বলি বটে খুব আনন্দ হয়, কিন্তু গর্বটা কোথায় হয়? ওখানে তো গর্ব নাই, ওখানে সবটুকুই আনন্দ। সেই গর্বের দিনটা আসুক, গর্বের অপেক্ষায় থাকলাম। যাই হোক, একটা জিনিস বলতে ভুলে গেছি, শুরুর দিকেই বলা উচিত ছিল, কিউবা মিশেলের ব্যাপারটা কিন্তু এখনো কনফার্ম হয় নাই। কিউবা মিশেলের ব্যাপারটা খুব দ্রুত হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। আমরা অলরেডি ফেডারেশনের এনওসি পেয়ে গেছি, অন্যান্য যা যা দরকার ছিল হয়ে গেছে, সম্ভবত ওর পাসপোর্টও হ্যান্ড ওভার হয়েছে বা আজকে কালকে হয়ে যাবে। একটাই শুধু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফিফার অনুমোদন। ফিফার একটা অনুমোদন লাগে, কাজটা মোটেও জটিল না। অ্যাজ ও কোনো ন্যাশনাল টিমের হয়ে খেলে নাই, ওরা নিয়ে আইনগত কোনো জটিলতা নাই। ফিফাতে জিনিসটা প্লেস হলেই অনুমোদন হয়ে যাবে। আজকে কত 28 তারিখ হয়ে গেছে মনে হয়, তাই না? আমাদের ম্যাচ হচ্ছে 10 তারিখে, আর তার আগে প্রথম ম্যাচ হচ্ছে 4 তারিখে। 3 তারিখ হচ্ছে, আমাকে বললেন আরিফিন জিসান বললেন 3 তারিখ হচ্ছে ডেডলাইন। 3 তারিখের মধ্যে ফিফার অনুমোদন লাগবে যদি 10 তারিখের ম্যাচে কিউবাকে মাঠে নামতে হয়। ফলে আমাদের এই আর মাত্র কয়েকদিন সময়। এখানে বিএফএফ এর আবার একটা রশি টানাটানি হচ্ছে, এইগুলা তো মানে শুনলে খারাপ লাগে।
ওই ফেসবুকে দেখি, টুকটাক লোকজনের কাছে শুনি, বিএফএফের দুজন বড় কর্মকর্তা বিদেশি খেলোয়াড়দের নিয়ে কাজ করতেছেন। তার মধ্যে একজন ফাহাদ করিম খুব সাকসেসফুলি যেমন হামজারে নিয়ে আসছেন, তেমন সমিত সোমের ব্যাপারটা একদম বুলেটের গতিতে সলভ করছেন। ওখানে অ্যাম্বাসি রীতিমতো সমিত সোমরে ডাকে পাসপোর্ট দিছে, এরকম একটা অবস্থা। কিন্তু এই অংশটা মানে কিউবার দায়িত্বটা যিনি দেখতেছেন, নাম না বলি যেহেতু তার নিয়ে একটু অভিযোগ আছে, তিনি একটু স্লো যাচ্ছেন। মানে ওই যে প্রোঅ্যাক্টিভনেস এটা দেখাতে পারতেছেন না, তা নাহলে অলরেডি কিউবা সব বাংলাদেশে থাকার মতো অবস্থা হয়ে যেত, যে কিউবার সবকিছু রেডি হয়ে যে কোনো সময় চলে আসতে পারে। সেইটা একটু স্লো হয়েছে। স্টিল আমি বিশ্বাস করি যে এই 4-5 দিনের মধ্যে বা 7-8 দিনের মধ্যে কিউবার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। কিউবাও একটা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঢাকায় চলে আসবে। 10 তারিখের অপেক্ষায় থাকলাম। আসেন সবাই মিলে মাঠে যাই। আমি যাইতে পারি বা না পারি, আপনাদের সবাই মাঠে যাবেন, আপনাদের টিভিতে দেখবো, আপনাদের হইচইটা দেখবো। আচ্ছা, একটা জিনিস, ইদানিং কি মাঠে যে মেক্সিকান ওয়েভটা হয় ইন্টারন্যাশনাল ফুটবলও দেখি অনেক কমে গেছে। আমরা যখন প্রথম ফুটবলের প্রেমে পড়া শুরু করলাম সেই লেট 80s বা আর্লি 90s-এ, তখন ফুটবল খেলার একটা বড় মজা ছিল হচ্ছে মেক্সিকান ওয়েভ। ওই মাঠের এক প্রান্ত থেকে শুরু হতো ও করে আর এক প্রান্তে গিয়ে শেষ হতো, এই ঢেউয়ের মতো চলতো ওই মেক্সিকান ওয়েভ। এবার আমার একটু দাবি থাকবে, এই যে আল্ট্রাস গ্রুপ যারা আছেন, ভক্ত গ্রুপ যারা আছেন, একটু মাঠে এবার একটা মেক্সিকান ওয়েভ দেখায় দেন। যদি অলরেডি চলতে থাকে আমি ক্ষমা চাচ্ছি, আমি জানি না, আর না চললে চালু করে ফেলেন। এই ম্যাচ দুটো 4 তারিখ আর 10 তারিখের ম্যাচ দুটো টিভির সামনে হা করে বসে দেখতে চাই। তারপরে ফলাফল যা হোক সেটা পরে দেখা যাবে। সবার জন্য শুভেচ্ছা। বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক স্বপ্ন থাকলো। সবাই ভালো থাকবেন।